এক মাস পার করলো বিএনপি সরকার। এই সময়ে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর বদলে বরং পুনরুদ্ধারে দর্শন গ্রহণ করেছেন তারেক রহমান। এমনটা মনে করেছেন যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। এজন্য নতুন গভর্নর নিয়োগ, কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড সহ বেশ কিছু ভালো উদ্যোগের কথা বলেছেন তিনি। তবে এই চেষ্টায় সফল হতে ব্যবসার পরিবেশ উন্নয়নের পরামর্শ দিয়েছেন তিনি। এজন্য আমলাতন্ত্রে মেধাবীদের অগ্রাধিকার দেওয়ার পরামর্শ তার। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রুহুল আমিন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশ পরিচালনার শপথ নিয়েই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সম্পূর্ণ মওকুফ করে তারেক রহমানের মন্ত্রিসভা। এতে সরকারের ব্যয় 1,500 কোটি টাকা। অল্প সময়ের মধ্যেই পরিবর্তন আনা হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদেই। দায়িত্ব নিয়ে নতুন গভর্নর আভাস দেন বন্ধ কারখানা চালু করার পাশাপাশি দুর্বল কারখানার মজুরি পরিশোধে ঋণ সুবিধা দিয়েছেন। সহজ করেছেন বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা ফেরত নেয়ার প্রক্রিয়াও। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর এসব উদ্যোগকে দেখছেন অর্থনীতি পুনরুদ্ধারের অংশ হিসেবে। অন্তর্বর্তী সরকারের ইকোনমিক টিম ওইভাবে গুরুত্ব দেয়নি, সেটা হচ্ছে রিভাইভিং দি ইকোনমি। তারা ওই ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটাকে অন্তরিম একমাত্রিক একটা লক্ষ্য হিসাবেই চালিয়ে গেছে। নতুন সরকার যেহেতু পলিটিক্যাল সরকার, দে হ্যাভ টু রেসপন্ড টু দি গ্রাসরুট পিপল এটসেট্রা। তারা কিন্তু রিভাইভিং দি ইকোনমিটাকে একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে নিয়েছে। আমি পার্সোনালি মনে করি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কারণ। আপনি ইকোনমি রিভাইভ না করলে ডেট সার্ভিসিং আরও বাড়তে থাকবে, চলতি ব্যয়ের ঋণের বোঝা আরও বাড়তে থাকবে, কারণ রাজস্ব আয় বাড়বে না। প্রক্রিয়া নিয়ে দ্বিমত থাকলেও গভর্নর পরিবর্তনে সরকারের উদ্যোগ সমর্থন করেন এই অর্থনীতিবিদ। তবে নতুন গভর্নরের জন্য তার সতর্কবার্তা, আগের মতো শুধু অলিগার্কদের জন্য নীতি গ্রহণ করা যাবে না। এজেন্ডার মধ্যে যদি শুধুমাত্র যারা পলিটিক্যালি ফেভার্ড কোনো গ্রুপকেই অতিমাত্রায় সহায়তা দেওয়া, এই ডেঞ্জার থেকে নতুন গভর্নরকে তো সুস্পষ্টভাবে বিরত থাকতে হবে। 17 বছরে এতে দেখেছি পুরো ব্যাংকিং সেক্টর কিভাবে কিছু অলিগার্কের প্রয়োজনে অতিমাত্রায় তাদের সুবিধার্থে তৈরি করা হয়েছিল। তবে আমলাতন্ত্র নিয়ে সরকারের কিছু ভুল দেখছেন হোসেন জিল্লুর। তার মতে অন্তর্বর্তী সরকারের মতো বর্তমান সরকারও অবসরে যাওয়া আমলাদের নিয়োগ দিচ্ছে, যার ফল নেতিবাচক হতে পারে। আমলাতন্ত্রে অনেক মেধাবী লোকজন আছে, প্রশিক্ষিত মেধাবী তরুণ অনেকে আছে। তারা যখন দেখে যে উপরের পোস্টগুলো আসলে বন্ধ হয়ে যাচ্ছে, তাদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না, তখন তারা কিন্তু ডিমোটিভেটেড হয়ে যায়। সো এইখানে নতুন সরকারের এটা বড় চ্যালেঞ্জ হবে যে তাদের কথার কাজের মিলের একটা বড় জায়গা কিন্তু এখানে। হোসেন জিল্লুর বলেন, নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক অনিশ্চয়তার সমাপ্তি হয়েছে, তবে অর্থনীতির বিপদ পুরোটাই আছে। অর্থনীতির আসল চিত্র পেতে ও সঠিক নীতি গ্রহণে পরিসংখ্যান ঠিক করার পরামর্শ দিয়েছেন হোসেন জিল্লুর। রুহুল আমিন, ৭১, ঢাকা। চলতি বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে ৭৯ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা গেল বছরের একই সময়ের চেয়ে কমেছে ১%। এ সময় বাজারটিতে বাংলাদেশি পোশাকের দামও কমেছে ২% মতো। তবুও রপ্তানিকারকদের তালিকায় এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। মার্কিন বস্ত্র দপ্তরের হিসাব বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে বিজিএমইএ। বাজারটিতে ধারাবাহিকভাবে রপ্তানি হারিয়ে তৃতীয় স্থানে নেমেছে চীনের অবস্থান। জানুয়ারিতে দেশটির রপ্তানি মাত্র ৬০ কোটি ডলার, যা ২০২৫ সালের একই সময়ে ছিল প্রায় ৩ গুণ। অবশ্য যুক্তরাষ্ট্রের পোশাকের কেনাকাটাও কমেছে উল্লেখযোগ্য হারে, যদিও সেই প্রভাব নেই ভিয়েতনামের রপ্তানিতে। প্রতিযোগী দেশটি বাংলাদেশের দ্বিগুণ রপ্তানি করে প্রথম স্থানে রয়েছে। এছাড়া প্রবৃদ্ধি ধরে রেখেছে কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়াও। বিজিএমইএ সদস্যভুক্ত ২০৫১টি পোশাক কারখানার শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে, যা রপ্তানিমুখী পোশাক শিল্পের ৯৬%-এরও বেশি। আর ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে ৯৮% বা ২০৯০টি কারখানা। বিজিএমইএর তথ্যমতে ঈদের আগে শ্রমিকদের মার্চ মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪৭৮টি। এছাড়া আজ ১৫% কারখানায় শ্রমিকদের ঈদের ছুটি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। বাকি কারখানাগুলোতে বেতন, বোনাস ও ছুটি ১৯ মার্চের মধ্যে নিশ্চিত করার পরিকল্পনা বিজিএমইএর। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামের সচল পোশাক কারখানার সংখ্যা ২১২৭টি। ঈদের ৩ দিন বাকি থাকলেও উত্তাপ ছড়াতে শুরু করেছে মাংসের বাজারে। সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা, আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৮৫০ টাকা পর্যন্ত। এ নিয়ে বরাবরের মতোই বিক্রেতাদের অজুহাত বাড়তি চাহিদা। এদিকে ঈদের নিত্যপণ্য সেমাইয়ের দাম
অপরিবর্তিত থাকলেও বেশ ঊর্ধ্বমুখী রয়েছে মশলা জাতীয় পণ্যের দর। এছাড়া গুঁড়ো দুধ ও পোলাওয়ের চালও কিনতে হচ্ছে বাড়তি টাকায়। আরও জানাচ্ছেন মইনুল হাসান। ঈদ ঘিরে নিত্যপণ্যের বাজারে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। তবে উৎসবকে কেন্দ্র করে পণ্যের দাম বৃদ্ধির চিরায়ত রূপ পিছু ছাড়েনি এবারও। ফলে দীর্ঘ সময় ধরে চড়া মূল্যস্ফীতির বাজারে আরও চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। এবারের ঈদের আগে সবচেয়ে বেশি ভোগাচ্ছে মাংসের বাজার। কারণ মাসের ব্যবধানে কেজিতে 50 টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। যেমন রমজান শুরুর আগে 170 টাকায় বিক্রি হওয়া প্রতি কেজি ব্রয়লারের দর উঠেছে 220 টাকা পর্যন্ত। সর্বোচ্চ 300 টাকায় বিক্রি হওয়া সোনালী মুরগি 350 আর দেশি মুরগির দাম ঠেকেছে 600 টাকায়। এছাড়া বাজার ভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে 850 টাকা পর্যন্ত। দেশি কিনলাম দুইটা 680 করে দাম নিল আমার কাছ থেকে। এটা আগে ঈদের আগে ছিল 520, 30, 40 এরকম ছিল। আমদানিটা কম এবং মালের দাম বেশি বলে তেল বাড়ছে, তেল খরচ বেশি, গাড়ি ভাড়া বেশি, ওই হিসেবে মালের দাম ক্যারিং খরচ বেশি। সবারই তো লিমিটেড টাকা, মানে হিসাবের টাকা। ওটা যখন দাম বেড়ে যায় তখন একটু বেশি দিতে হয়, সব কিছুতে বাজেট বেশি হয়, তখন তো একটু ম্যানেজ করে চলতে হয়। ঈদে বাড়তি চাহিদা থাকে সেমাই, গুঁড়ো দুধ আর পোলাওয়ের চালের। তবে এবছর সেমাইয়ের দাম না বাড়লেও কেজিতে 30 টাকা পর্যন্ত বাড়তি গুনতে হচ্ছে সুগন্ধি চালে। এছাড়া প্রতি কেজি গুঁড়ো দুধের দাম বেড়েছে 120 টাকা পর্যন্ত। আর সরবরাহ সংকটের অজুহাতে লিটারে 10 টাকা বেড়ে পাম তেল বিক্রি হচ্ছে 165 টাকায়। এদিকে পুরোপুরি সরবরাহ সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। পোলার চাল দাম বেড়ে গেছে, সবজির দামটা একটু আগের চেয়ে কম হচ্ছে। আমি যা দেখলাম আজকে কম টাকা বেতন পাই, অল্প অল্প কিনলাম আর কি। তেলের সরবরাহ আগের থেকে একটু কম। 3-4টা কোম্পানি সরবরাহ দিত, এখন 2টা কোম্পানি, একটা কোম্পানি সরবরাহ দিচ্ছে। 5 কারণ 10 কারণ, আমার চাহিদা 20 কারণ 30 কারণ। মাসের ব্যবধানে পেঁয়াজের ঝাঁঝ কমলেও কেজিতে 60 টাকা পর্যন্ত বেড়েছে আমদানিকৃত রসুনের দাম। এছাড়া অধিকাংশ মশলা জাতীয় পণ্যের দামও এবার বাড়তি। অনেক কিছুই আমরা ইচ্ছা করি যে এটা নিব, কিন্তু অনেক সময় প্ল্যান থেকে বাদ দিতে হয়। সো ওইভাবেই ঠিক চলতে হয় আসলে। বাচ্চা কাচ্চা যেটা চাই এটা কিনতে গেলে অনেক টাইমে পারতেছি না, কষ্ট হয়। টিসিবির তালিকায় থাকা 58টি পণ্যের মধ্যে মাসের ব্যবধানে দাম বেড়েছে 21টির, আর অপরিবর্তিত আছে বেশিরভাগ। মইনুল হাসান, 71, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন আপ্রো এবং রাজীব বড়ুয়া। শুরুতে যেতে চাই রাজধানীর মিরপুরে রাকিব হোসেনের কাছে। দেখতে পাচ্ছি যে আপনি একটি মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন। ঈদের এই সময়টা এই সমস্ত পণ্যগুলোর দাম হঠাৎই বেড়ে যায়, আমরা দেখেছি গেল কয়েক বছর ধরে। এবারের কি অবস্থা দেখতে পাচ্ছেন? সাধারণ ক্রেতারা আসলে অতিরিক্ত দাম নিয়ে কি বলছেন? রাকিব, আসলে দাম বৃদ্ধির যে ব্যাপারটা সেটি আসলে পণ্যের মান এবং স্থান ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। এখানেও ঠিক একই রকম আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি মিরপুরের বাউনিয়াবাদ বাজার এলাকায়। এখানে সাধারণত আসলে নিম্ন আয়ের মানুষজনের বসবাস সবচেয়ে বেশি। তো সেই হিসাবে এখানে জিনিসপত্রের দামও কিছুটা নিম্নমানের বা কম দামি জিনিসপত্র এখানে বেশি চলে। তো ঈদকে সামনে রেখে আসলে মাংসের চাহিদা বা মুরগির চাহিদা এবং সেমাই চিনির চাহিদা অনেক বেড়ে গেছে, যেটা বরাবরই হয়ে থাকে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে মাংসের দোকানে একরকম ভিড় দেখা যাচ্ছে। প্রতি কেজি আসলে 700 টাকা করে বিক্রি হচ্ছে এখানে মাংস। তো এখানে যারা ক্রেতা আছেন তারা বলছেন যে আসলে অন্যান্য বাজারের তুলনায় কিছুটা কম দামে এখানে মাংস কেনা যাচ্ছে। কিন্তু আমরা এখানে দেখেছি যে আসলে মাংসের সাথে হাড়ের বা চর্বির পরিমাণটা এখানে একটু বেশি দেওয়া হচ্ছে। সেটা ব্যালেন্স করে আসলে 700 টাকা দাম রাখতে পারছেন এখানে বিক্রেতারা। এবং এর বাইরে আমরা যদি ব্রয়লার মুরগি বা কক মুরগির কথা বলি, সেখানে কিন্তু দাম কিছুটা বেড়েছে। ব্রয়লার মুরগির দাম আমরা দেখেছি যে রমজানের মধ্যেও 180 টাকা 190 টাকার মধ্যে ছিল, কিন্তু এখন সেটি কেজি প্রতি 30 টাকা বেড়ে 220 টাকা বিক্রি হচ্ছে। আমরা কক মুরগির ক্ষেত্রেও একই অবস্থা দেখতে পাচ্ছি, দেশি মুরগির দামও বেড়েছে। এবং এর বাইরে যদি আমরা সেমাই এবং চিনির কথা বলি, যেটি আসলে রমজানের ঈদে বড় খাবারের তালিকায় থাকে বড় একটা উপাদান, সেটি হচ্ছে এখানে সেমাই যেগুলো দেখতে পাচ্ছেন আপনি, খোলা সেমাই 90 টাকা থেকে 180 টাকা পর্যন্ত প্রতি কেজি এখানে বিক্রি হচ্ছে। এবং দোকানদারদের সাথে আমরা কথা বলেছি যে এই এলাকায় এই ধরনের খোলা সেমাইয়ের চাহিদা সবচেয়ে বেশি এবং গত কয়েকদিনে তারা বিপুল পরিমাণ সেমাই বিক্রি করেছেন। এবং শেষ
রাকিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাজার দরের আরও খবর জানাতে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী রাজীব বড়ুয়ার কাছে। দেখতে পাচ্ছি আপনি একটি বাজারের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, সেখানকার আসলে বাজারের সার্বিক পরিস্থিতি জানাবেন, বিশেষ করে সেমাই, চিনি সহ অন্য যে পণ্যগুলো রয়েছে যেগুলো ঈদের সবচেয়ে বেশি দরকার হয় মানুষের, সেগুলোর বাজার দর কেমন দেখছেন? যেহেতু ঈদ খুব সন্নিকটে, এই সময় মানুষের যেসব জিনিসের চাহিদা থাকে, দুধ, সেমাই, কিশমিশ সহ যে মশলা যেগুলো থাকে ঈদের সময় আসলে যেই খাবারগুলো তারা আসলে তৈরি করে বিভিন্ন বাসা বাড়িতে। তো এখন আমরা দেখছি যে এখানে কিন্তু সেমাই, দুধ এগুলোর চাহিদাও যদিও একটু বেড়েছে, কিন্তু দাম আসলে তেমন বাড়েনি। যেমন 200 গ্রাম যে লাচ্চা সেমাই সেটি আসলে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, এবং চিনি বিক্রি হচ্ছে 100 থেকে 105 টাকা। দুধ পাউডার বিশেষ করে সেগুলো আসলে মান ভেদে আমরা দেখছি যে প্রতি কেজি 700 থেকে 900 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অর্থাৎ এগুলোর চাহিদা বাড়লেও দাম কিন্তু আসলে একই রকম রয়ে গেছে। তবে যেহেতু একদম সমাগত, এই সময় আমরা আসলে যে জিনিসের দাম বাড়তি দেখছি সেটা হচ্ছে মাংসের দাম। মাংসের বাজারে আমরা দেখছি যে গরুর মাংসের দাম, যেটি গত সপ্তাহে আমরা দেখেছি 900 সাড়ে 900 টাকা বিক্রি হতে, সেটি আজকে বিক্রি হচ্ছে 1000 টাকা। অর্থাৎ গরুর মাংস, রানের মাংস যেগুলো সেগুলো বিক্রি হচ্ছে 1000 টাকা, আর যেগুলো হাড্ডি সহ মাংস সেগুলো বিক্রি হচ্ছে 900 থেকে 950 টাকা। এবং মুরগির দাম বেড়েছে বেশ অস্বাভাবিকভাবে। যেই ফার্মের মুরগি গত সপ্তাহ আমরা বিক্রি হতে দেখেছি 200 থেকে 210-20 টাকা, সেই ফার্মের মুরগি বিক্রি হচ্ছে আজকে 250 টাকা করে। আর সোনালী মুরগি সেটি 380 থেকে 400 টাকা করে বিক্রি হচ্ছে। এবং দেশি মুরগির দাম বেড়ে গেছে অনেক। গত সপ্তাহ যে দেশি মুরগি 630 থেকে 650 টাকা বিক্রি হতো, সেটা আজকে বিক্রি হচ্ছে 700 টাকা। অর্থাৎ মাংসের বাজারে আমরা দেখছি বেশ দাম চলে গেছে, অর্থাৎ অনেক চড়া দামে আসলে মাংস বিক্রি হচ্ছে। তার পাশাপাশি মাছের দামও কিন্তু আসলে বেশ বেড়েছে। এবং চট্টগ্রামের বাজারে আপনারা তো জানেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু মাছের বাজার কিন্তু বেশ চড়া, এবং যারা বিক্রেতা তারা বলছেন যে আড়তে আসলে মাছের দাম বেড়ে যাওয়ার কারণে খুচরা বাজারে আসলে মাছের এই বাড়তি দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। এবং সব ধরনের মাছের দাম কেজি প্রতি বেড়ে গেছে 100 থেকে 150 টাকা করে। এবং যেহেতু ঈদটা সামনে, এই সময় আসলে ভোক্তারা মনে করছেন যে যেহেতু এই সময় তাদেরকে কেনাকাটা করতে হয় বেশি, এবং চাহিদার তুলনায় আসলে যে পরিমাণ যোগান থাকার কথা সেটুকু যোগানও আছে, কিন্তু দামটা আসলে বেড়ে গেছে অস্বাভাবিক। ফলে এই দামটা যেন নিয়ন্ত্রণে থাকে, সেই জন্য যারা ক্রেতা তারা চান যে সবসময় একটা নিয়মিত যেন মনিটরিং থাকে ঈদের এই সময়টাতে, আরও অনেক বেশি যদি মনিটরিং থাকে সেই ক্ষেত্রে আসলে বাজারের যে অস্বাভাবিক দাম সেটি আসলে অনেক ধরনের নিয়ন্ত্রণে থাকে। তো এখন যেহেতু সামনে ঈদ আছে এবং লোকজন আসলে অনেক বেশি কেনাকাটা করছেন, ফলে এই দাম নিয়ে আসলে অনেকের একটু অভিযোগ আছে যে এই সময় অস্বাভাবিক দাম বেড়ে, বিশেষ করে মাংসের দাম। সেই বাজার নিয়ন্ত্রণের জন্য যারা আসলে প্রশাসনের পক্ষ থেকে যারা। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে নিত্যপণ্যের বাজার দরের খবর শেয়ার করার জন্য। দর্শক, বাজার দরের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। ইসলামী ব্যাংক কোনো গ্রুপ, দল বা পরিবারের হয়ে কাজ করবে না, এমন মন্তব্যের পরে অপসারণ করা হলো প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক আব্দুল জলিলকে। গতকাল সোমবার ইসলামী ব্যাংকের বোর্ড সদস্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করে গভর্নর। ওই বৈঠকে গভর্নর বলেছেন যে অতীতে ইসলামী ব্যাংক একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি অনুগত হয়ে পড়েছিল, তবে এখন থেকে তা আর চলবে না। ব্যাংকটিতে সুশাসনের পথে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতার কথাও বলেছেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী এস আলম গ্রুপ 4টি ব্যাংক থেকে প্রায় 1,90,000 কোটি টাকা ঋণ নিয়েছে, যার মধ্যে ইসলামী ব্যাংক থেকে নেওয়া হয়েছে 1,05,000 কোটি টাকা। হরমুজ প্রণালী সচল করতে এবার চীনের সহায়তা চাইলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্র দেশগুলোর পাশাপাশি বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই পথ খোলা রাখতে চীনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। তা না হলে চলতি মাসে শুল্ক নিয়ে বৈঠক পিছিয়ে দেওয়ার কথাও বলেছেন ট্রাম্প। অন্যদিকে প্রণালী দিয়ে জাহাজ চলাচলে এসেছে ইরানের নতুন সিদ্ধান্ত। মার্কিন আধিপত্য কমাতে লেনদেন করতে হবে ইউয়ানে। নাদিয়া ইসলাম তুলি জানাচ্ছেন বিস্তারিত। হরমুজ প্রণালী খুলে দিতে মিত্র দেশগুলোর পাশাপাশি এবার চীনের দ্বারস্থ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন সহ ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়াকে নৌপথ সুরক্ষিত রাখতে সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি। যদিও এই নৌপথে জাহাজ পাহারা দিতে কোনো যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা নেই জাপান ও অস্ট্রেলিয়ার। চলতি মাসের শেষে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। এর আগেই হরমুজ প্রণালী চালু রাখতে দেশটির সহায়তা চান ট্রাম্প। এমনকি তা না পেলে গুরুত্বপূর্ণ এই সফর পিছিয়ে দেওয়ার কথাও বলেন তিনি। যদিও ট্রাম্পের আহ্বানে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি বেইজিং। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে এসেছে ইরানের নতুন সিদ্ধান্ত। মার্কিন আধিপত্য কমাতে ও ডলার নির্ভরতা থেকে বের হতে কেবল ইউয়ানে লেনদেনের শর্তে সীমিত সংখ্যক তেল ট্যাংকারকে প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিবে দেশটি।
তথ্য বলছে বিশ্বব্যাপী তেল পরিবহনের 20%ই হয় হরমুজ প্রণালী দিয়ে, আর পুরো বিশ্বে সিংহভাগ তেলের লেনদেন হয় মার্কিন ডলারে। পেট্রোডলার নামের এই ব্যবস্থা শুরু হয় 70-এর দশকে, যেখানে একমাত্র ব্যতিক্রম নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়া। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের উপর ব্যাপকভাবে নির্ভরশীল চীন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি তার ব্যবহৃত তেলের প্রায় 45% হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করে থাকে। কেপলারের মতে গেল বছরেও শুধুমাত্র ইরান থেকে দৈনিক 1.38 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে চীন, যা সমুদ্রপথে আসা মোট তেলের প্রায় 13.5%। পরিস্থিতি আরও খারাপ হচ্ছে ইরানের খার্ক দ্বীপকে কেন্দ্র করে, কেননা দেশটির প্রায় 90% অপরিশোধিত তেল রপ্তানি কার্যক্রম পরিচালনা করা হয় এই দ্বীপ থেকে। সম্প্রতি খার্ক দ্বীপে ইরানের তেল কেন্দ্রের কাছে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতেই বাড়ছে শঙ্কা। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বাকি সবার জন্যই উন্মুক্ত রয়েছে হরমুজ প্রণালী। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজন। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।